আমাদের দৈনন্দিন জীবনে রেগুলার কাজকর্মগুলির মাঝেও যখন কোনো এক্সট্রা করে কাজকর্ম আমরা করতে যাই, মাঝে মধ্যে যেন সেই কাজকর্মগুলো করার জন্য সময় খুঁজে পাই না। আমি তখন ঠিক এভাবে রাত্রেবেলা সেই কাজগুলি কমপ্লিট করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল ৮টার মতো বাজে এখন। আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ সকালে একটু তাড়াতাড়ি উঠেই সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। ভেবেছিলাম ঘরটাকে একটু ডাস্টিং করব। প্রচণ্ড পরিমাণে ঘরের জিনিসগুলিতে ধুলো বসে গেছে, কিন্তু আর করা হলো কই। এই যে সকালবেলা জলখাবার বানাতে হবে, তো কুমড়োর তরকারি বানাবো। আগের দিনে মা কুমড়োটি কিনে রেখেছিলেন, ফ্রিজের মধ্যেই রাখা ছিল, সেটাই বের করে নিয়ে এলাম, এরপর কেটে নিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে নিজেদের মাঠেতে কুমড়ো লাগানো হয়েছিল, তবে বৃষ্টির জলেতে সমস্ত চারাগুলোই নষ্ট হয়ে গেছিলো, সেজন্য ওগুলো আর হতেই পারেনি। এখন সেরকম সবজিপাতিও হচ্ছে না, তো সেজন্যই আগের দিনে মা কুমড়োটি কিনে রেখেছিলেন। গ্রাম দিকেও তো কিছু লোকজন বিক্রি করতে আসে সবজিপাতি, তো ওদের কাছ থেকেই কিনে রেখেছিলেন। বৃষ্টির কারণে অধিকাংশ মানুষের মাঠে সবজি নষ্ট হয়ে যাওয়ায় যে কজনের সবজি একটু ভালো হয়েছে তাদের সবজিগুলির দামটাও কিন্তু বেশ বেশি। তো এই যে দেখুন, এইটুকু কুমড়োতেই 40 টাকা নিয়েছে। যাদের ফ্যামিলিতে 2-4 জন সদস্য তাদের হয়তো অল্পতেই হয়ে যায়, তবে আমাদের যেসব গৃহস্থ ফ্যামিলিতে 9 জন 10 জন করে সদস্য, তাই আমাদের কিন্তু সবজিপাতির একটু বেশি প্রয়োজন। তো এই সমস্ত জিনিসটাই কিনে কিনে খেতে গেলে সত্যি বলতে অনেকে অসুবিধাই হয়ে যায়, তাই আমাদের সবজিপাতি চাষবাস করা হয়। তবে এবারে বৃষ্টির কারণে সমস্ত সবজিপাতি প্রায় নষ্টই হয়ে গেছে, তো কিছু করার নেই, এখন কিনে কিনেই খেতে হচ্ছে। এই যে দেখুন, কুমড়োগুলি ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি যখনই কুমড়ো রান্না করি একটু ছোট ছোট করেই কাটার চেষ্টা করি, এতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো অনেক দেরি হয়ে যায়। এই যে দেখুন, ধুয়ে নিয়েছি। তবে ওই বাড়ি যেতে যেতেই ভাবলাম যে বাদামগুলো তো নিশ্চয়ই ছাড়ানো নেই, যে কটা ছাড়ানো ছিল সেগুলো তো তরকারি রান্নায় দিয়ে দেওয়া হয়েছে, সেজন্যই আবার থেমে গেলাম। ভাবলাম বাদামগুলো একবারে ছাড়িয়ে নিয়ে যাই, তারপরে একসাথেই দুটো জিনিস নিয়ে যাব। তো এই যে দেখুন, ঘরের মধ্যে চলে এসেছি। এই 1 কৌটো মতনই গোটা বাদাম রয়েছে, আর মনে হয় নেই, তবে আছে কিনা বলতেও পারছি না। যাই হোক, ওই কটা বাদামি নিয়ে এলাম। এই যে কয়েকটা বের করে নিয়েছি। এই যে কাঠের হাতুড়িটি দেখছেন, আমাদের যখন জানালাগুলি বানানো হয়েছিল, জানালার পাল্লাগুলি, তখন একটু কাঠ দিয়ে ওনারাই বানিয়ে দিয়েছিলেন এই হাতুড়িটি। তো এতে করে বেশ হালকা ফুলকা জিনিস ঢুকে ভাঙা হয় ভালো। এই যে দেখুন, বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি। সব কটা ছাড়ালাম না, অনেকটাই দেরি হয়ে গেছে, তরকারিটা রান্না করতেও আবার দেরি হবে, সেজন্য ওই যে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। চলুন ওই বাড়িতে যাই। 1 কেজি মতো কুমড়ো আছে, তো ওই ছোটো কড়াইটিতে রান্না করলে তো হবে না, পড়েই যাবে অর্ধেক। তা সত্ত্বেও ওটাতেই চাপিয়ে দিতাম, কিন্তু আগের দিন তো পেঁয়াজি করেছিলাম, তো ওই পেঁয়াজের তেলটা আছে কিছুটা, তো ওই তেলটাতেই যদি আবার তরকারিটা রান্না করতে যাই তাহলে আবার গ্যাসটা মুছতে হবে। সকালবেলাতে এইধার ওইধার সমস্তটাই মোছা হয়েছে, আবার গ্যাস মুছতে হবে, এটা ভেবেই আমার গায়ে জ্বর চলে এসছে বলতে পারেন। তো সেজন্যই আর ওইদিকে গেলাম না। এই যে আরেকটি যে কড়াই আছে এক্সট্রা করে, বড় কড়াই একটু, তো সেই কড়াইটা নিয়ে এলাম। এই কড়াইটিতেই রান্নাটি করে নেবো, এতে করে ভালোও হবে, পড়বে না বেশি। এই যে দেখুন, প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, এগুলো দিয়ে দিলে আর গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। লঙ্কা দিলাম আর অল্প কটা 5 ফোড়ন দিলাম। কুমড়োর তরকারিতে তো 5 ফোড়নের স্বাদটা খুবই ভালো লাগে। আর তারপরে দেখুন যে বাদামগুলো নিয়ে এলাম, ওগুলো দিয়ে দিয়েছি। বাদামের কালারটা যখন একটু মতো চেঞ্জ হয়ে গেছে, তখনই এই কুমড়ো আলু কেটে রাখাটা দিয়ে দেবো। যেহেতু কুমড়ো আলুটা কেটেও আবার কিছুক্ষণ ভাজবো, তাই বাদামটা কিন্তু বেশি খরালে চলবে না, তাহলে আবার বাদামটা তেতো হয়ে যায়। তো এই যে দেখুন, দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। এখনও কিন্তু লবণটা দিইনি, একটুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিই। একটু মতো যখন ভাজা ভাজা হয়ে যাবে তেলের সাথে, তখন না হয় লবণটা দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর তারপরে দেখুন এই যে উপরে ঢাকাটি দিয়েছি, ওটা খুলে নিচ্ছি। সেদিন মেলা থেকে যে ঢাকা দেওয়াটা এনেছিলাম, ওটা তো ওই ছোটো কড়াইয়ের মাপ করে এনেছিলাম। এই কড়াইটার মাপে তো আনা হয়নি, তাই এই কড়াইটিতে যে থালাটি ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয়, ওই থালাটা ঢাকা দিয়েই রান্নাটা করছি। তো এই যে দেখুন, ঢাকাটি খুলে ছোটো চামচের 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু 1 কেজি কুমড়ো, সেজন্যই 1 চামচ দিলাম। মুড়ির সাথে লবণটা একটু কম হলেও ক্ষতি নেই, তবে আমি একটু পরিমাণ মতো দিতেই পছন্দ করি।
যাই হোক, ওটা দেওয়ার পরে দেখুন আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নিয়েছি। এই সময় কুমড়োর থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এই সময়ই দিয়ে দেবো হলুদটা। এই হলুদটা কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু আমাদের এটা লুজ হলুদ, তো কালারটা আসে না যদি বেশি করে না দিই, সেজন্যই একটু বেশি করেই দিলাম। আর তারপরে দেখুন আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যে কোনো রান্নাতে জলটা কম দিয়ে যদি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে রান্নাটি খেতে বেশ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি রান্না করার সময় জল কম দিয়ে একটু ঢাকা চাপা দিয়েই সেদ্ধ করে নিতে। এখন দেখুন কুমড়োটা বেশ অনেকটাই গলে গেছে আর বেশ লাগা লাগা হয়ে যাচ্ছে কড়াই। এই যে গ্লাসটি দেখছেন, 1 গ্লাসের থেকে একটু মতো কম জল দিয়ে দিলাম, একটু ধারে ধারে দিলাম। মাঝ বরাবর জলটা দিলে যেন তরকারিটা একবারেতেই ঠান্ডা হয়ে যায়, সেজন্য সাইডে সাইডে দিয়ে দিলাম। আর জলটা যখন ফুটে গেছে তখন এই যে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। যারা গুড় দেন তারা গুড় দেবেন, তবে আমার গুড়টা একদমই পছন্দ নয় রান্নার সাথে, সেজন্য আমি চিনিটাই দিলাম। এই যে কুমড়োটি রান্না করলাম, কুমড়োটার বয়সটা খুব একটা বেশি ছিল না মনে হয়, সেজন্যই দেখুন এই জল দেওয়াতেই যেন কুমড়োটি গলে গেছে। একটা দুটো কুমড়ো আবার একদমই সেদ্ধ হতে চায় না, যেন গোটা গোটাই রয়ে যায়, তখন কিন্তু গ্লাস দিয়ে একটু ম্যাশ করে নিতে হয়। তবে এই কুমড়োটি দেখছি গলে গেছে, তাই আর গ্লাস দিয়ে ম্যাশ করলাম না, অল্প একটু মতো তুলে নিলাম বাটি করে। নুন ঝাল মিষ্টি সমস্তটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। সব কিছুই ঠিকঠাক ছিল, কারণ আমি আগেও একবার নুন ঝাল চেখেছি, তারপর পরিমাণ মতো দিয়েছিলাম। এই সময় কুমড়ো আলু দুটোই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর নুন ঝাল সমস্তটাই তো ঠিকঠাক আছে। তাই গ্যাসের ফ্লেমটা হাই করে কুমড়োর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা সমস্তটাই শুকিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন খুন্তি করে একটু একটু করে নামিয়ে নিচ্ছি। কড়াইটা যেহেতু বড়, খুন্তি করে নামাতেও যেন অসুবিধা হচ্ছিল, তাই গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আর ওভেনের উপরেই বাটিটাকে নামিয়ে এই যে কড়াইয়ে যে কুমড়োটি ছিল ওটা নামিয়ে নিলাম, আর যেটুকু এক্সট্রা ছিল কড়াইয়েতে ওটা এই যে খুন্তি করে নামিয়ে নিলাম। ব্যাস, কুমড়োর তরকারি রেডি। এরপর যে কটা বাসন হয়েছিল ওই বাসনগুলো সমস্তটাই এই যে এখানে রেখে দিলাম। হাতটাতেও একটু জল নিয়ে নিলাম, আর এগুলো নিয়ে একদম বাইরে রেখে দেবো। আর তারপরে চলুন ওই বাড়িতে কুমড়ো তরকারিটি নিয়ে যাই। এই যে নিয়ে চলে এসেছি। কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি তরকারিটা রান্না করে ডাস্টিংয়ের একটু কাজ আছে সেগুলো সেরে ফেলবো, তবে আমার হাজব্যান্ড আবার বসে পড়েছে, বলছে খাবার দাও এখনই। তো ওকে বললাম তাহলে তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এদিকে খাবারটা বাড়ছি। তো ও খাবে, আবার আমরা আবার কখন খাবো। মা ওদিকে চাল পাচুর ছিল, মাকে বললাম আপনিও চলে আসুন, খাবার বেড়ে দিচ্ছি। এই যে 4টে থালাতে খাবার বেড়ে নিয়েছি, আমার, মিষ্টুর, আমার হাজব্যান্ডের আর আমার শাশুড়ি মায়ের। এক বোন আমাকে কমেন্ট করেছিলে যে তোমার হাজব্যান্ডকে কাঁসার থালায় খেতে দেবে। আমি আমার বিয়ে হওয়ার পর থেকে শ্বশুরবাড়িতে কাঁসার থালাতেই খাই, এমনকি আমি বাবার বাড়ি গেলেও কাঁসার থালাতে খাই। যারা যারা জানে আমার আত্মীয় স্বজন তারা আমাকে কাঁসার থালাতেই খেতে দেয়, কারণ আমি কাঁসার থালায় ছাড়া অন্য থালায় খেতে একদমই পছন্দ করি না। আর আমি যেহেতু খাই, আমার হাজব্যান্ডকেও আমি কাঁসার থালাতেই খাবার খেতে দিই। তবে মাঝে মধ্যে যখন বাড়িতে কুটুমারে আসে তখন ওকে আর দেওয়া হয় না, তবে আমার শাশুড়ি ওকে না দিলেও আমাকে কিন্তু নিশ্চয়ই দেবে। যাই হোক, দেখুন সবাইকে দিয়ে দিয়েছি। খাবার দাবার খেয়ে বাসনপত্র সমস্তটাই কলপাড়ে নিয়ে চলে এসেছিলাম, আর সমস্ত বাসনগুলো মেজেও নিয়েছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এতগুলো বাসন আছে দেখতেই পাচ্ছেন। আজকে তো আবার তরকারি রান্না করেছি, ওই সমস্ত এঁঠো রয়েছে, তো সেগুলোও নিয়ে চলে এসেছি। ওই যে একবারে মেজে নিলাম, ভাবলাম পাম্পের জলে একটু একটু করে ধুয়ে নেব ভালো তাড়াতাড়ি, কিন্তু বাসনগুলো মাজার পরে যেই পাম্পটা চালিয়ে একটু ধোয়া শুরু করেছি তখনই গেল কারেন্টটি চলে। তো কী আর করা যাবে, ওই যে কল পাম্প করে করে ধুয়ে নিচ্ছি। আমাদের কলে অবশ্য বেশ অনেক জল বের হয়, কল পাম্প করে করে ধুতেও খুব একটা অসুবিধা হয় না, তবে অনেকগুলো বাসন তো একটু অসুবিধা হয় বই কি। তো এই যে দেখুন কল পাম্প করে করেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা বাসন তো মাজা হয়ে গেছে, ধুতে আর বেশি সময় লাগবে না, তাই এই যে এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে বেশ অনেকগুলি সদস্য হওয়ায় যখনই খাবার দাবার সবাই একসাথে খায় তখনই কিন্তু বাসনপত্র বেশ অনেকগুলি হয়ে যায়। সকালবেলা মূলত এতগুলো বাসন হয় না, কারণ আমরা 3-4 জন খাবার দাবার খাই, তবে আজকে যেহেতু তরকারি রান্না করলাম তাই এতগুলি বাসন হয়ে গেছে। যাক, সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। আমি আর ওই বাড়িতে রাখতে যাব না, মা যখন যাবেন তখন নিয়ে যাবে। এই যে সিঁড়িতে নামিয়ে দিলাম, চলুন এরপর স্নানটা করে আসি। স্নানের পরে আমার প্রধান কাজ হচ্ছে এই যে ঠাকুরের পর্দাগুলি সরানো, আর তারপরে ঠাকুরকে একটা ধূপ দেখিয়ে আমার জবটি সেরে ফেলা। তাছাড়া বাড়ির আর কোনো কাজকর্ম থাকে না, তবে যেদিনে একটু এক্সট্রা কাজ থাকে সেই কাজগুলি তখন করতে হয়। এক্সট্রা কাজ বলতে এই যে ধরুন ভালো মন্দ কিছু রান্না করে খাবো, তখন সেটার প্রিপারেশন নিতে হয়, তো সেই কাজগুলি করতে হয়। তাছাড়া এই স্নানের পরে ডাস্টিংয়ের কাজ করতে আমার একদম ভালো লাগে না, তখন মনে হয় একটু যেন রেস্ট করি। যাই হোক,
ঠাকুরের পর্দাগুলি সরিয়ে যে কটা ফুল ছিল বাসি সেগুলো নিয়ে এলাম, এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। গাছে আজকে বেশ কয়েকটায় ফুল ফুটেছে, তো সেই ফুলগুলোই এখন তুলে নিচ্ছি, ঠাকুরের চরণে দেওয়া হবে। এই গাছটি পুরোটাই কাটা হয়ে গেছিলো, তার সত্ত্বেও কত ফুল দিচ্ছে এখন। খুব ভালো কিন্তু গাছটি যদি অন্য জায়গায় থাকতো খুব ভালো হতো, ওই জায়গাটিতে আবার সে কেটেই দিতে হবে। এই যে দেখুন, দুটো ফুল আগে তুলসী মঞ্চে দিয়ে দিলাম, এরপর যে বাকি ফুলগুলি রয়েছে ওগুলো আমার ঠাকুরের কাছে দিয়ে দেবো। এই ঠাকুরের কাছটিতে রোজ একটু করে সাদা ফুল দিলে দেখতে বেশ ভালো লাগে। বৃহস্পতিবার, সোমবার মা তো অনেক ধরনের ফুল নিয়ে আসে, সেই দিন না হয় দেওয়া হয় অনেকগুলো ফুল, তবে রেগুলার তো আর দেওয়া হয় না অত ফুল। রেগুলার এই এখন আমাদের গাছটিতে ফুল হচ্ছে বলেই এই একটি দুটি করে দেওয়া হচ্ছে। যাই হোক, দিয়ে দিলাম সমস্ত ফুলগুলো ঠাকুরের চরণে। তারপর দেখুন একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি। এই ধূপটি এখন প্রত্যেকটি ঠাকুরের ছবির সামনে একটু ঘুরিয়ে নেব আর ঠাকুরগুলিকে একটু করে প্রণাম করে নেব। বাইরে খুব একটা রোদ নেই, তো বাইরে বসেই জবটা সেরে ফেলবো। দিনের এই দুটি সময় আমার মনটা যেন খাই খাই করে, এই যে স্নানের পরে আর এক হচ্ছে ভাত খাওয়ার পরে। তো এই স্নানের পরেও মনে হচ্ছিল কী খাই, হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজের মধ্যে তো কয়েকটা চকলেট আছে, ভাই যেগুলো দিয়ে গেছিলো, তো সেগুলোর থেকেই একটা চকলেট বের করেছি। সকাল থেকেই আজকে কারেন্ট ছিল না, সেজন্য ফ্রিজের মধ্যে দেখুন যেটুকু বরফ জমেছিল ওটা আবার জল হয়ে গেছে। চলুন এই চকলেটটি এখন খেয়ে ফেলি, তারপরে যা হয় হবে। বন্ধুরা, এখন ওই 1:30 মতো বাজে, তো ওই বাড়ি যাচ্ছিলাম খাবার খেতে, ভাবলাম আপনাদের সাথে এই মাচাটা শেয়ার করি। এই যে দেখুন, গাছগুলি বেশ বড় বড় হয়ে গেছে, তবে লাউ গাছগুলোর থেকে এই ঝিঙে গাছটি বেশি তাড়াতাড়ি বাড়ছে। এই যে আপনাদেরকে বলছিলাম না যে ঝিঙে ধরেছে, এই যে দেখুন একটা মতো ঝিঙে জ্বালিয়ে এসেছে, হবে মনে হচ্ছে বলুন। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, অনেক ঘাস হয়ে গেছে, তাহলে গাছগুলিও তাড়াতাড়ি বেড়ে যাবে। এই যে বলবেন কেমন হয়েছে, চলুন ওই বাড়িতে যাই। আমাদের বাড়িতে রান্নার আগের দিন থেকেই মাছ হচ্ছে, তো এই টানা 6 দিন মাছ হওয়াতে আজকে পাতে মাছটি দেখে যেন কী পরিমাণ বিরক্ত লাগছে বলে বোঝাতে পারবো না। ভাত, কিন্দুরি ভাজাতে বাটনা দিয়ে ভেজেছে, আর এই যে আলু বেসনের তরকারি। এই আলু বেসনের তরকারিটি আজকে বেশ ভালো হয়েছিল। আর আজকে মাছটা কাকিমা অন্যরকম করে রান্না করেছে, শুধুমাত্র তেঁতুল দিয়েই রান্নাটি করেছে। তবে এই মাছটা আমি একটুও খেয়ে দেখিনি, এই যে হাতে করে ভেঙেছি এইটুকুনি। যেটা ইচ্ছা করে না সেটা জোর করে না খাওয়াটাই ভালো। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, সন্ধ্যা বললেও ভুল হবে। এখন প্রায় 8:30 মতো বাজে, মিষ্টুকে পড়ানো হয়ে গেছে। সকাল থেকে আজকে ভেবেছিলাম ডাস্টিং করব একটু, তবে সময় আর হয়ে ওঠেনি। বিকালবেলা এখন আবার অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড় দিতে না দিতেই সন্ধ্যা হয়ে গেছে। আবার ওই বাড়ি গেছিলাম চা করতে, চা বানানো, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, তারপরে এই বাড়িতে এসে মিষ্টুকে পড়ানো, এই করতে করতে 8:30 বেজে গেছে। কি আর করব, তবে জিনিসগুলির দিকে আমি যেন চোখ দিতে পারছি না, শুধু আমার চোখে ওই ধুলোগুলোই পড়ছে। তাই ভাবলাম না, এখনও আধ ঘন্টা মতো সময় আছে, যতটুকু কমপ্লিট করা যায় করে ফেলি। সকালবেলা সুব্রতকে ডাকতে ডাকতে এই যে তাকে আমার জিনিসগুলি রয়েছে, আমার সাজগোজের জিনিস, আর ওপরে ওই কাপ বাটি রয়েছে, ওই দুটি তাক পরিষ্কার করেছিলাম। আর ঠাকুরের তাকটি তো রোজই পরিষ্কার করা হয়, তো ওই দুটি তাক তো পরিষ্কার আছেই, শুধু এই খাটটি একটু ধুলো হয়েছিল। আর এই যে কি হোল্ডারটা দেখছেন, এটার মধ্যেও বেশ কেমন ফাঙ্গাসের মতো হয়ে গেছে। এটা মনে হয় অরিজিনাল কাঠ নয়, সেজন্যই কেমন ধুলো ধুলো পড়ে গেছে। আর এই যে পিকচারটি দেখছেন, এটার সামনের দিকটা তো খুব একটা ধুলো হয়নি, তবে ভাবলাম ব্যাক সাইডে যদি ঝুল টুল হয়েছে, তো দেখি ব্যাক সাইডের কাঠটার মতো কেমন ধুলো ধুলো মতো বসে গেছে, মানে অন্য রকমই একটা ধুলো, ওই ফাঙ্গাসের মতো। যাই হোক, ওটা একটু মুছে নিলাম। দেওয়াল সাইডটা তো বেশ ধুলোই জমেছিল আর ঝুলও হয়েছিল একটু মতো, ওটাও এই কাপড়টাই করেই মুছে নিয়েছি। যাই হোক, এই দিকটা বেশ ভালোভাবে মোছা হয়ে গেছে। এই স্ট্যান্ড ফ্যানটির গায়েও তো বেশ ধুলো বসেছে, তবে সবচাইতে বেশি ধুলো দেখাচ্ছে ওই যে ফ্যানের মধ্যে পাখা 3টি রয়েছে ওটার মধ্যে। তবে ফ্যানটা তো এখন খুলতে পারবো না, ওই ওপর দিকটাই একটু মুছে নিচ্ছি, গরমটা পেরিয়ে যাক, তারপরে ফ্যানটা খুলে ভালো করে মুছে একদম তাকে তুলে রেখে দেবো, তখনই ভালো করে মুছে রাখবো। আবার সেই এখন যদি মুছি, সেই তো আবার আমাকে মুছতেই হবে। যাই হোক, এদিকে দেখুন গেটটার মধ্যেও প্রচণ্ড ধুলো বসেছে আর কেমনই দাগ দাগ হয়ে গেছে। আগেরবারে যখন ডাস্টিং করেছিলাম পুরো রুমটা, তখন কিন্তু এই গেটটি মুছতে ভুলে গেছিলাম। এই যে প্লাইয়ের গেটটি, এটা একটু কলিং দিয়ে মুছলে ভালো চকচক করে থাকে, কিন্তু যদি একটু ভালো করে না মোছা হয়, কেমনই যেন দাগ দাগ হয়ে যায়।
যাই হোক, কোনো রকমে মোছা হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে গরম করছে জানেন, ফ্যানটা তো চালাইনি, সেজন্য দেখুন প্রচণ্ড গরম লাগছে। আর আমার তো এমনিতেই প্রচণ্ড পরিমাণে ঘাম দেয়। যাই হোক, কোনো রকমে কাজটি কমপ্লিট করছি। ভাবছি এটি কখন হবে, কখন আমি একটু ফ্যানটি চালিয়ে বসতে পাবো। মানে এমনি সিলিং ফ্যানটা চালিয়েছি, তবে স্ট্যান্ড ফ্যানটা না চালালে যেন গায়ে এখন হাওয়াটা লাগেই না। আর রিং লাইটটা জ্বালিয়েছি তো, সেই জন্য যেন গরমটা আরোই বেশি লাগছে। যাই হোক, খাটের এই পাশটাও প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছিল, সেটুকুনও একটু ভালো করে মুছে নিচ্ছি। যে কোনো জায়গা একটু ভালো করে মুছে রাখলে যেন জিনিসটি ভালো থাকে। আর আমার যেন দিন দিন ওডিসিটা বেড়েই যাচ্ছে। ধুলোবালি দেখলে সে জায়গাটা যতক্ষণ না পরিষ্কার করছি, ততক্ষণ যেন আমার একদমই ভালো লাগে না। সকাল থেকে শুধু আমি দেখেই যাচ্ছি যেটি কখন আমি সময় পাবো, কখন একটু ভালো করে ক্লিনিং করতে পারবো। যাই হোক, এখন রাত্রেবেলা সময়টি পেয়েছি। তবে এই সময় আমাকে মা অনেক ডাকাডাকি করছিল যে অনু খাবে এসো। আমি বললাম ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি। তো ওনাকে তো পাঠিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে আবার আমার হাজব্যান্ডও এসেছিল। তো ওনাকে বললাম যে একটু দাঁড়াও, আমি এগুলো করে নিই, তারপরে যাচ্ছি। এই যে ফ্রিজের ওপরের এই যে কাভারটি দেখছেন, ওই যে রাখি বন্ধনের দিনে একটু সিঁদুরের ফোঁটা দেবো বলে সিঁদুরটা ঢালতে গিয়ে সিঁদুরটা পুরোটাই এটার মধ্যে পড়ে গেছে জানেন। আর কেমন দেখুন হয়ে গেছে। এই কভারটা কেনার পর থেকে আমি একবারও কাচিনি, কিন্তু যখনই এটা তুলেছি একটু ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপর আবার পেতে দিয়েছি। কারণ এই কভারগুলো বারবার কাচলে না একদমই ভালো থাকে না। তবে এইবারে কাভারটির মধ্যে সিঁদুরটা এমনভাবে পড়ে গেছে, যদি ওটা ভালো করে না কাচা ধোয়া করি জিনিসটিই নষ্ট হয়ে যাবে। সেজন্যই ওটা তুলে দিলাম, ওটা কাল সকালে একটু ভালো করে কেচে নেব। ফ্রিজের গায়েও প্রচণ্ড ধুলো বসেছিল। সকালবেলা ক্যাডবেরিটা বের করতে গেলাম, তখনই আমার চোখে পড়েছে। তবে তখন আর হাত দিলাম না, ভাবলাম যখন ক্লিনিং করব তখনই ভালো করে ক্লিনিং করব। আর ওই যে প্রথমে রুমালটি করে মুছছিলাম, ওই রুমালটিতে ওই যে জায়গাগুলি মুছলাম, ওতে যেন রুমালটির মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো। সেজন্য ওই রুমালটি চেঞ্জ করে এই যে লাল রুমালটি করে বাকি জিনিসগুলো মুছে নিচ্ছি। এই যে কাভারটি দেখছেন, এটা কাভার নয়, এটা একটা ব্লাউজ পিস। প্রথমে যখন আমি কাভারটি কিনিনি ফ্রিজের ওপরে, তখন আমি এটি পাততাম। তবে এখনও আমি এটাও পাতি মাঝে মাঝে। যখন ওই কাভারটা তুলে রাখি তখন এই কাভারটি মাঝে মধ্যে পেতে থাকি। এটাও দেখতে বেশ ভালো লাগে। কাভার না হলে কি হবে, ঘরোয়া জিনিস দিয়েও মাঝে মধ্যে সমস্ত জিনিসটাই দেখতে সুন্দর করা যায়। তো জিনিসগুলো সমস্তটাই মুছে নিয়েছি। আর তারপরে দেখুন এই কাপড়টি পেতে এটার ওপরে রেখে দিচ্ছি। ফ্রিজের ওপরটা খালি খালি লাগবে বলে 2-4টে জিনিস রেখেছি। আর এমনি সিঁদুর কৌটো, টিপ পাতা, এমনি মুখে মাখা ক্রিম, এই সমস্ত রেগুলার যেগুলো লাগে সেগুলো রেখেছি। আর তারপরে দেখুন আয়নাটাও একটু মুছে নিচ্ছি। আর এই মুহূর্তে আমার হাজব্যান্ড আমাকে ডাকতে এসেছে। তো ওকে আমি বলছি তুমি যেও না, তুমিও একটু দাঁড়াও, আমি এটুকু কমপ্লিট করে নিই, তারপরে একসাথে যাবো, নয়তো মা আমাকে চেঁচাবে। যাই হোক, ও দেখুন দাঁড়িয়ে রয়েছে। আর আমি ওকে বলছি আমি প্রচণ্ড ঘেমে গেছি, ক্যামেরাতে আমাকে ভালো লাগছে না নাকি। না, বলছে না না ঠিকই লাগছে। যাই হোক, যেমনই লাগুক, আমি যেমন তেমনই তো লাগবে বলুন। বিকাল থেকেই ভেবে রেখেছিলাম খাটটি ডাস্টিং করব, সেই জন্য বালিশগুলো আর এই পাশে না রেখে ওই পাশে রেখেছিলাম। এই যে দেখুন এখন ভালো করে মোছা হয়ে গেছে, খাটটিও বেশ চকচক করছে নতুনের মতো। এরপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম। ও তো ওদিকে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, তারপরে যাচ্ছি খাবার খেতে। তাহলে চলুন, আমার আজকের ভ্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে।